স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজকে আমরা কথা বলবো রেডিওলজি নিয়ে। রেডিওলজি এবং নিউক্লিয়ার মেডিকেল টেকনোলজিতে যাদের আগ্রহ আছে, যারা এই সেক্টরে পড়াশোনা করতে চান, এই সেক্টরে ক্যারিয়ার করতে চান কিংবা এই সেক্টরে কাজ করার স্বপ্ন দেখছেন, তারা আসলে কিভাবে শুরু করতে পারেন, সামনের দিকে আপনার প্রতিবন্ধকতার জায়গাগুলো কোথায় কোথায় হতে পারে সেই আশঙ্কা এবং সেগুলো উত্তরণের উপায় এবং এই সেক্টরে আপনার ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। দুজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আমার সঙ্গে আজকে আলোচনার জন্য এই মুহূর্তে রয়েছেন মন্টিফিওরা মেডিকেল সেন্টারের নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট ইরফান নিশাত, এবং আমার সাথে আরও এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন নিউ ইয়র্ক কলম্বিয়া প্রেসবিটেরিয়ান হসপিটালের ইন্টারভেনশনাল রেডিওলজি টেকনোলজিস্ট জেসিয়া গেইন জলি। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা যদি যুক্ত হতে চান, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, যদি কোনো কিছু জানতে চান, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, যদি চান টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, যদি চান সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর এর বাইরে আজকের যে আলোচনার বিষয়বস্তু এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথিরা। আমরা আলোচনা শুরু করব। তার আগে ইরফান নিশাত, একদম ভিন্ন ধরনের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এই যে রেডিওলজি কিংবা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আলোচনার উদ্দেশ্যটা কি, কিংবা আজকে আমাদের আলোচনা থেকে আসলে দর্শকরা কি পাবেন, কিংবা আমরা আসলে এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করতে চাই? নিশ্চয়ই আপনি কোনো সম্ভাবনার কথা বলবেন। ধন্যবাদ অপলাপু, ধন্যবাদ টিভিএন সকল দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন অথবা পরবর্তী সময় আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখবেন, সবাইকে আমি অন্তরের অন্তর থেকে ধন্যবাদ। আসলে এই প্রোগ্রামটা সম্পর্কে আমি শুরুতে যদি একটু ইন্ট্রোডাক্টরি না দিই তাহলে মনে হয় পরিপূর্ণতা হবে না। আমরা এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে আমরা আমাদের ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ করতে পারি, এই দেশে আসছে আমাদের হয়তো বা অনেকে ব্যাকগ্রাউন্ড নাই, আমরা কিভাবে আস্তে 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 আমাদের এই ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি, এটা নিয়ে আমরা কথা বলবো। আমি শুরুতে বলতে চাই আমাদের একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনটার নাম হলো বাংলাদেশি আমেরিকান রেডিওলজিক টেকনোলজি। এটা আমরা আজকে 4 থেকে 5 বছর হয়েছে আমাদের অর্গানাইজেশনটা সেট আপ করেছি। আমাদের এটার উদ্দেশ্য ছিল আমাদের একটা ইন্টারনাল কানেকশন তৈরি করা বাংলাদেশি আমেরিকান টেকনোলজিস্টের মধ্যে, যাতে আমরা একজনকে জব প্লেসমেন্টের ক্ষেত্রে হেল্প করতে পারি। অনেক ধরনের ইন্টারনাল নিউজ আছে যেগুলো আমরা একজনের সাথে শেয়ার করতে পারি। প্লাস অনেক সময় দেখা যায় আমাদের কন্টিনিউ এডুকেশন একটা প্রতি বছর করতে হয়, এগুলো আমরা একজনকে হেল্প করে শেয়ার করি, কেউ করলে কিভাবে করছি ইত্যাদি ইত্যাদি হেল্প করি। কিন্তু প্রবলেম হলো 4-5 বছরের মধ্যে আমরা নতুন কোনো আমাদের অর্গানাইজেশনের মধ্যে নতুন কোনো মেম্বারকে রিক্রুট করতে পারি নাই। তো যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার, যাতে অনেকে এই জিনিসটা সম্পর্কে জানতে পারে। সেকেন্ড, আমি পার্সোনালি যেটা বলতে চাই, আমি যে হসপিটালে কাজ করি মন্টিফিওরি মেডিকেল সেন্টার, এটা একটা লিডিং হসপিটাল যেখানে যারা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট এরা সবাই হলো আসে ইন্টার্নি করতে, কলেজ শেষ করার পর 1 বছরের জন্য ইন্টার্নি করতে আসছে। বাট সারপ্রাইজলি লাস্ট 3 থেকে আমি বলা উচিত আনফরচুনেটলি লাস্ট 3 থেকে 4 বছর আমরা কোনো বাংলাদেশি স্টুডেন্ট পাচ্ছি না, যেটা আমাকে একটু ট্রিগার করছে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। কারণ এত জব ভালো অপরচুনিটি আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের এখানে করে, তারা একটা ART বোর্ড টেস্ট দিতে হয়। এই টেস্ট দেওয়ার আগে ওদেরকে রিক্রুট করে ফেলে বিভিন্ন হসপিটাল। এত ভালো অপরচুনিটি, কেউ কোনো আনএমপ্লয়মেন্ট নাই, কাইন্ড অফ জিরো আনএমপ্লয়মেন্ট বর্তমানে নিউ ইয়র্কে বলতে গেলে এই প্রোগ্রামটার। কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট আমরা পাচ্ছি না, যেটা আমাকে চিন্তা করলাম কিছু একটা করা উচিত। তার একটা জিনিস, আমাদের অনেক মনে করেন গ্রাজুয়েট আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, ওদেরকে অনেক সময় বলতে শোনা যায় যদি আমরা এই প্রোগ্রামটা সম্পর্কে আগে জানতাম হয়তো অন্য কোনো মেজর না করে আমরা এই প্রোগ্রামটাই করতাম। তা আমি চাই বাংলাদেশি যারা আছে তারা এই ভবিষ্যতে যেন এই আফসোসটা না করে, আমরা আমাদের পার্টটা করলাম কমিউনিটির জন্য, এখন ওরা সাথে ডিসিশনটা নেবে। কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট কম হওয়ার কি কারণ আপনার কাছে কি মনে হয়? তথ্যের অভাব, তথ্যের ইনফরমেশন গ্যাপ। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা করা। নিশ্চয়ই, তাহলে আমরা একদম বেসিক ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিটা কি আসলে?
এটা একটা হলো হেলথ কেয়ার প্রফেশন, নার্সিং যেমন একটা হেলথ কেয়ার প্রফেশন, ডক্টর ছাড়া তো অনেক ধরনের হেলথ কেয়ার প্রফেশন থাকে, এটা হলো একটা হেলথ কেয়ার প্রফেশন যেটার মধ্যে আমরা একটা ডায়াগনোসিস করি এবং অনেক সময় থেরাপিউটিক এজেন্ট গুলো ইউজ করি। আমরা পেশেন্টকে একটা রেডিও অ্যাক্টিভ ইনজেকশন দিই, ইনজেকশনটা দেওয়ার পর আমরা পেশেন্টের একটা টার্গেট অর্গানের উপর এই ক্যামেরাটা বসাই, ক্যামেরাটার নাম হলো গামা ক্যামেরা। ওই গামা ক্যামেরার মাধ্যমে আমরা ফিজিওলজিক্যাল অর্গানের ফিজিওলজিক্যাল ওয়েকে ট্র্যাক করতে পারি কোন ধরনের ইস্যুস আছে কিনা। ফর এক্সাম্পল আমি যদি আরো বলতে চাই, অনেক সময় আপনি শুনছেন কিনা জানি না, নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট বলে, হার্টে কোনো ধরনের ব্লক হলে এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। অনেক সময় দেখা যায় ক্যান্সার হয়েছে, অনেকের অনেক স্টেজ জানতে চায়, স্টেজ কোন স্টেজ আসে, তখন আমরা পেট সিটি করি। পেট সিটি এখন অনেক গ্রোয়িং একটা ফিল্ড, যারা আনফরচুনেটলি যাদের অনেকে ক্যান্সার হয়েছে তারা অবশ্যই এই টেস্ট অবশ্যই করে। যে কোনো জায়গায় ক্যান্সার, প্রত্যেকটা জায়গায় ক্যান্সার আমরা ডিটেক্ট করতে পারি এই পেট সিটি স্ক্যানের মাধ্যমে। এটাই নিউক্লিয়ার মেডিসিন। জি, আমি একটু আপনার কাছে আসতে চাই জেসিয়া, রেডিওলজি, আপনি যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ, রেডিওলজি টেকনোলজিটা সম্পর্কে একটু জানবো, রেডিওলজিটা কি, এটি কিভাবে কাজ করে? তো প্রথমেই বলি যে রেডিওলজি এমন একটা ডিপার্টমেন্ট যেখানে একজন রোগী প্রথম অ্যাডমিশন থেকে শুরু করে ডিসচার্জ হওয়ার আগ পর্যন্ত এই রেডিওলজি ডিপার্টমেন্টকে তাকে আসতেই হবে। আচ্ছা, যখন পেশেন্ট একজন আসে তার যে কোনো সমস্যা নিয়ে, আমাদের ডক্টর কি করে, প্রথমে একটা চেস্ট এক্সরে অর্ডার করে বা যে কোনো কিছু একটা এক্সরে অর্ডার করে, যেটা আমরা রেডিওলজি বললে অনেকটা সময় একটু কঠিন মনে হয় অর্থটা বুঝতে, কিন্তু আমরা যদি এক্সরে বলি জিনিসটা বেশি আমরা এটাই শুনে অভ্যস্ত। হ্যাঁ, এটা বোঝা যায় বেশি। এক্সরে বা রেডিওলজির আন্ডারে অনেকগুলা, যেমন রেডিওলজি একটা যদি আমরা দরজা মনে করি, এই দরজার পেরোলে অনেকগুলো দরজা ওপেন হয়। আচ্ছা, যেমন ক্যাট স্ক্যান ওপেন হয়, এমআরআই ওপেন হয়, নিউক্লিয়ার মেডিসিন ওপেন হয়, ইন্টারভেনশনাল রেডিওলজি ওপেন হয়, এবং এই রেডিওলজির আন্ডারেই কিন্তু আল্ট্রাসাউন্ড যেটা আমরা হরহামেশা আমাদের হয়ে থাকে। তো এই রেডিওলজি একটা বিস্তর একটা ক্ষেত্র বলবো, এবং এখানে অনেক সুযোগ আছে যেহেতু অনেকগুলো দরজা ওপেন হচ্ছে, অনেকগুলো ফিল্ড ওপেন হচ্ছে। তো রেডিওলজি, যেটা আমি আগে বলছিলাম, যে একজন পেশেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত, ডিসচার্জ হওয়ার আগ পর্যন্ত আপনার এক্সরে লাগবেই। প্রথম একটা চেস্ট এক্সরে থেকে শুরু হয়ে পেশেন্টের যদি সার্জারির দরকার হয়, সেখানে তো মাস্ট যে কোনো ধরনের আপনার সার্জারি হতে পারে, স্পাইন সার্জারি হতে পারে, যে কোনো সার্জারি এক্সরে ছাড়া সেটা ডিটেক্ট করা সম্ভব না। সার্জারি যেমন স্পাইন, যে হাড় রিলেটেড যত যা কিছু আছে, যেহেতু হাড় রেডিয়েশন ছাড়া দেখা সম্ভব না, সেই ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে ডিপার্টমেন্টে দরকার এবং যা এক্সরের মাধ্যমে হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট সেটা করে থাকছে। আচ্ছা, ক্যারিয়ার হিসেবে রেডিওলজি আপনার কাছ থেকে আসলে শুনবো, এটার ইতিবাচক দিকগুলো কি কি, কিংবা ক্যারিয়ার হিসেবে আসলে কেন এটা বেছে নেওয়া উচিত? ফার্স্ট অফ অল আমি বলতে চাই, বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্ট আমাদের আসছে প্রত্যেক বছর, প্রত্যেক সেমিস্টারে নতুন নতুন স্টুডেন্ট আসছে, ইভেন বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করে এই দেশে আসছে এবং বিভিন্ন যারা ডিসাইড করতে পারছেন না যে কোন ক্যারিয়ারটা তারা অবলম্বন, কোন ক্যারিয়ার ক্ষেত্রে তারা যাবে, সেই ক্ষেত্রে আমি বলবো রেডিওলজি একটা বিরাট অপরচুনিটি এখানে। কারণ এখানে পড়াশোনার খুব বেশি একটা সময় আপনার দরকার হচ্ছে না। আপনি ইজিলি 2 বছর অথবা 4 বছর ইনভেস্ট করতে পারেন লাইফে, এবং খুবই কম্পিটিটিভ এই ফিল্ডটা। যেমন আপনি শুধুমাত্র আপনার একটা লাইসেন্স থাকলেই আপনার চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু আমেরিকা কেন, আপনি যেখানেই যান, আমেরিকার যে কোনো স্টেটে আপনি যান, যে কোনো হসপিটালে যান, এবং এই সেক্টরটা এত ডিমান্ডিং, আপনি যে কোনো স্টেটে গিয়ে কাজ পাবেন, এবং বিভিন্ন হসপিটাল এত শর্ট স্টাফ, তারা আপনাকে লুফে নিবে আপনার যদি একটা লাইসেন্স থেকে থাকে। তো সেই ক্ষেত্রে রেডিওলজি ইজ এ গ্রেট ক্যারিয়ার। জি, আমি একটু ইরফান আপনার কাছ থেকে একটু শুনবো যে যারা, আচ্ছা আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিয়ে আসি, তারপর আমার প্রশ্নে আসবো। এমডি আব্দুর রকিব তিনি প্রশ্ন করেছেন, ফ্রম হোয়ার টু স্টার্ট ফর দিস অপরচুনিটি, কোথায় থেকে শুরু করতে হবে? প্রশ্নের উত্তরটি কে দিবেন? আচ্ছা, সেক্ষেত্রে আমি দিই।
আমি ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা হোল টপিকসটাই আমার হয়তো আলোচনা করা লাগতে পারে। কোন কোন কলেজ এই, এটা হলো কলেজ আমি প্রোগ্রাম, এটাতে আসতাম যে আসলে কিভাবে মানে কোথায় কোথায় পড়ার সুযোগ আছে। কলেজ প্রোগ্রাম হাই স্কুল করার পরে, এই দেশে হাই স্কুল বাংলাদেশ ইন্টারমিডিয়েট বলি আমরা, এসএসসি, এটা করার পরে একটা কলেজ প্রোগ্রাম, একটা অ্যাসোসিয়েট প্রোগ্রাম করা যায় অথবা একটা ব্যাচেলর প্রোগ্রাম করা যায়। আমি একটু সুন্দর করে বলতে চাচ্ছি বা যাতে দর্শকরা বুঝতে পারে জিনিসটা, পুরো হোল নিউ ইয়র্কে 3টা কলেজ এই প্রোগ্রামটা অফার করে, হোল নিউ ইয়র্ক স্টেটের মধ্যে। আচ্ছা। এবং মেট্রোপলিটন এরিয়া 5 বুড়োতে অনলি ব্রঞ্জ কমিউনিটি কলেজ হলো সোলো টেক ইনস্টিটিউশন, যেটা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি প্রোগ্রামটা অফার করে। আর এটা অ্যাসোসিয়েট প্রোগ্রাম, এটা করতে আপনার 2 থেকে 3 বছর লাগতে পারে। আচ্ছা। যাদের অলরেডি কোনো প্রায়র হিস্ট্রি আছে, লেটস সে অনেকে আছে বাংলাদেশে ব্যাচেলর করে আসছে অথবা বাংলাদেশ থেকে ফ্রেশ ইন্টারমিডিয়েট পাস করে আসছে, ওরা 2 থেকে 3 বছরের মধ্যে এই প্রোগ্রামটা করা সম্ভব হয়। আরেকটা হলো মলয় কলেজ, এটা হলো লং আইল্যান্ডে, এটা 4 ইয়ার্স এর বিএস প্রোগ্রাম, ব্যাচেলর অফ সায়েন্স, এটা 4 বছর লাগতে পারে। আরেকটা কলেজ আছে যেটা হলো আপনার বাফেলো ইউনিভার্সিটি, অল দ্য ওয়ে বাফেলোতে। অনলি এই 3টা কলেজে এই প্রোগ্রামটা অফার করে, একটা 2টা ব্যাচেলর প্রোগ্রাম আর যেটা ব্রঞ্জ কমিউনিটি কলেজ অ্যাসোসিয়েট প্রোগ্রাম। বাট গুড থিং হলো ব্রঞ্জ কমিউনিটি কলেজ অথবা ব্রঞ্জ কমিউনিটি কলেজে করার জন্য এটা সবচেয়ে সুবিধাজনক। আমি একটা জিনিস বলতে চাই, সময় কম এবং অল্প টাকা। আচ্ছা। খুব অল্প টিউশন ফিতেই কস্টিংটা সম্পর্কে একটা ধারণা দিবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিশেষ করে। ব্রঞ্জ কমিউনিটি কলেজ অলওয়েজ চিপার দেন অন্য ইয়াগুলো, হসপিটাল ইনস্টিটিউশন গুলো থেকে। আপনার পার সেমিস্টার যদি এদেশে স্টুডেন্ট হয় সেক্ষেত্রে হয়তো বা $2,000 থেকে $3,000। না, আমি জানতে চাচ্ছিলাম পুরো কোর্সটা করতে অ্যাপ্রক্সিমেটলি একজন স্টুডেন্টের কেমন খরচ হতে পারে। এটা একটা বিশাল আলোচনা আছে। এটা বিশাল আলোচনা বলতে কি, এখানে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় পেপসা ফাইন্যান্সিয়াল এড অফার করে। যাদের পেপসা অফার করে তাদের আসলে কিছুই আউট অফ পকেট পে করতে হয় না। যদি আপনি কমিউনিটি কলেজে যান, সম্পূর্ণ টাকা পেপসা থেকে আপনাকে পেড অফ করে দেয়, যদি আপনার ওই রকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকে। আচ্ছা। আর আরেকটা হলো, যদি আপনি ব্যাচেলর করতে চান সেক্ষেত্রে একটু টিউশন ফিটা হাই হইতে পারে, একটু হাই হইতে পারে, এটা একটু করতে হবে। মানে পড়াশোনা শেষ করার পরে কাজের যে অপরচুনিটি সেই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন কিনা, যে পড়াশোনা শেষ করার সাথে সাথে আসলে কতদিনের মধ্যে কাজ পাওয়া যায়, কিংবা সিপিটি ওপিটি সেশনের বিষয় আছে কিনা, কিংবা অন্যান্য বিষয়গুলো। এই প্রোগ্রামটা শেষ করার পর বোথ রেডিওলজি টেকনোলজি এবং নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, এই প্রোগ্রামটা শেষ করার পর বর্তমানে এখন যে জব মার্কেট, আপনার একটা যে লাইসেন্স নিতে হয়, ওই লাইসেন্সটা অনেক সময় নেওয়া লাগে। এর আগে কিন্তু হসপিটালগুলা রিক্রুট করে ফেলে লাইসেন্স নেওয়ার আগে। এত বেশি টেকনোলজি শর্টেজ এখন আমেরিকাতে, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট টেকনোলজি শর্টেজ। আমি একটু আপনার কাছে আসবো জেসিয়া, যে পড়াশোনা শেষ করার পরে হয়তো কেউ একজন ক্যারিয়ারে ঢুকলেন, তারপরে আসলে পরবর্তী ধাপগুলোতে প্রমোশনের কথাই বলি কিংবা ক্যারিয়ারে নিজের দক্ষতা বাড়ানোর কথাই বলি, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের কোর্স কিংবা কি ধরনের পড়াশোনা চালিয়ে যেতে হয়, কিংবা কোন কোন স্টেজগুলো পার হতে হয়? তো আমরা যেমন রেডিওলজি বেসিক হচ্ছে আমরা এক্স-রে দিয়ে ঢুকি রেডিওলজিতে। রেডিওলজি এক্স-রে যেমন নিশাদ ভাই বললেন যে 2 বছর অ্যাসোসিয়েট ডিগ্রি এবং 4 বছর ব্যাচেলর ডিগ্রি। আমরা এখানে একেবারে কলেজ ডিগ্রির কথা বলছি কিন্তু। সো অ্যাসোসিয়েট ডিগ্রি এবং ব্যাচেলর ডিগ্রি অফকোর্স ডিগ্রি ভ্যালিউস, কিন্তু এন্ড অফ দ্য ডে যদি আপনি অ্যাসোসিয়েট করেন, ব্যাচেলর করে আসেন, চাকরির ক্ষেত্রে আপনি যদি ম্যানেজমেন্ট লেভেলে না যেতে চান, দেন চাকরির ক্ষেত্রে আপনাদের কোনো ডিফারেন্সিয়েট নেই। এক্স-রে শেষ করার পরে আপনি কাজ করতে পারেন, কাজ করতে করতে যেমন আপনি তখন ফার্দার পড়াশোনা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কাজের সাথে সাথে আপনি 3 থেকে 4 মাস বা 6 মাস, ইটস আপ টু ইউ কত সময় লাগবে, আপনি আপনার নিজের সময় অনুযায়ী নিজের স্ক্যাজুয়াল মেইনটেইন করে আপনাকে নিজে স্টাডি করে আপনি এটাকে আরো গ্রো করতে পারেন। সেক্ষেত্রে আপনি ক্যাট স্ক্যান লাইসেন্স নিতে পারেন, দেন এমআরআই লাইসেন্স নিতে পারেন, কিন্তু এটা আপনার নিজের ভাবে করতে হবে। অন্যান্য স্কুলও আছে যারা ক্যাট স্ক্যান এবং এমআরআই স্টাডির ম্যাটেরিয়ালস দিবে, আপনাকে পড়াশোনা শেখাবে, তারপর আপনাকে যে সমস্ত হসপিটালে ইন্টার্নশিপের জন্য পাঠাইতে হয় ওরা সেখানেই পাঠাবে। তো এক্স-রে শেষ করার পরে অবশ্যই আপনি অনেক গ্রো করবেন। ক্যাট স্ক্যান, এমআরআই, নিউক্লিয়ার মেডিসিন, নট নিউক্লিয়ার মেডিসিন, বাট আপনি
ইন্টারভেনশনাল রেডিওলজিতে যেতে পারছেন, বাট এইভাবে একটার পর একটা আপনি নিজের ভ্যালু বাড়াতে পারছেন। যেমন আপনার যত বেশি ক্রেডেনশিয়াল থাকবে আপনার ভ্যালু তত বাড়বে। যেমন একজনের এক্সরে আছে ভার্সেস একজনের এক্সরে প্লাস ক্যাট স্ক্যান প্লাস এমআরআই প্লাস ইন্টারভেনশনাল ভ্যাসকুলার সব আছে। তো সেক্ষেত্রে তার ডিমান্ডটা বেশি হয়, কারণ কি হসপিটাল যত বেশি আপনার ক্রিডেনশিয়াল বাড়বে তত আপনাকে বেছে নেওয়ার সম্ভাবনা থাকে বেশি। প্লাস বেতনের দিক থেকেও একটা ডিফারেন্সিয়াল থাকে, যে যত বেশি মোডালিটি, আমাদের ভাষায় এটা বলে মোডালিটি, যত বেশি মোডালিটি একটা মানুষের থাকে তত তার ডিমান্ডও থাকে, একটু বেতনের দিক থেকে একটুখানি বাড়তি পাওনা আর কি। বেতনের বিষয়টাই যখন আসলোই, ইরফান আপনি কি একটু বিস্তারিত বলবেন কিনা যে কেউ যখন এখানে আসলে জয়েন করবেন কেমন বেতন শুরুর দিকে হতে পারে এবং পরবর্তীতে এটা আসলে বেড়ে কোন পর্যায়ে যেতে পারে? আপনি কি রেডিওলজি সম্পর্কে আপনি বলবেন নাকি আমি নিউক্লিয়ার মেডিসিন সম্পর্কে? দুইজনের কাছ থেকে দুটো। আচ্ছা, আমার যেহেতু ফিল্ড নিউক্লিয়ার মেডিসিন, দুজনের ফিল্ড সম্পর্কে নিউক্লিয়ার মেডিসিন ফিল্ড সম্পর্কে আমি বলি। নিউক্লিয়ার মেডিসিনের এখন জব ডিমান্ড খুবই হাই, এমন হাই মানে আপনার বললাম আগে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি গ্রাজুয়েশন করার পরে চাকরি পাবেন, লাইক এটা বলতে পারেন 100% চাকরির একটা গ্যারান্টি। এখন ফ্রেশ গ্রাজুয়েট রিসেন্টলি টেকনোলজি শর্টেজের কারণে হসপিটালগুলো তাদের স্যালারি ইনক্রিজ করেছে আমাদের টেকনোলজিস্টের জন্য। একদম ফ্রেশ গ্রাজুয়েট আপনি 6 ফিগার বলতে পারেন। আচ্ছা, একদম ফ্রেশ গ্রাজুয়েট। এরপর যখন আপনি একটা এক্সপিরিয়েন্স হবেন তখন 5,000 10,000 আস্তে আস্তে পারতে অনেক বাড়বে। প্লাস আপনার যদি লেটসে নিউক্লিয়ার মেডিসিন করছেন, আপনি সিটি স্ক্যানের লাইসেন্সও নিয়ে নিয়েছেন, যেটা আপু বলছিল 3 মাস সময় নিয়ে সিটি স্ক্যানের লাইসেন্স নিয়ে নিলেন, এমআরআই লাইসেন্স নিয়ে নিলেন, তখন আপনি আরো বেশি মার্কেটেবল হবেন, আরো বেশি আপনার স্যালারি ইনকাম আরো বেশি বাড়তে পারে। জি, ওভারটাইমের বিষয়টা একটু যুক্ত করবেন কিনা? ওভারটাইম তো অবশ্যই ওভারটাইমের অভাব নাই। আর অন কল আছে অনেক সময়, আপনি যদি অন কল করেন, আপনি একটা ফোন ক্যারি করলেন, ইমার্জেন্সি পেশেন্ট আসলে চলে গেলেন, আপনি সেটা স্যালারি পাবেন। তো এরকম হয়তো আরো 6-7 পাওয়া যায়। আপনি একটু যুক্ত করতে চাচ্ছিলেন কিছু? এখন আমরা স্বাভাবিকভাবেই, যেহেতু আমেরিকা একটা অপরচুনিটির দেশ, এখানে অনেক ধরনের অপরচুনিটি, এখন আপনাকে বেছে নিতে হবে কোন অপরচুনিটি আপনি নেবেন এবং কতটুকু সময়ের মধ্যে সেই অপরচুনিটিকে আপনি আরো এক্সপ্যান্ড করতে পারবেন। তো যেহেতু টাকার কথাই আসলো এবং আমাদের দর্শকরাও প্রিটি মাচ তারাও শুনে খুশি হবে টাকার কথাটা শুনে, যেহেতু 2 বছরের পড়াশোনা শেষ করে আপনি যদি কলেজ থেকে বের হয়ে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এক্সরেতে এখন ইফ আই এম নট রং এভরি স্টেট ভ্যারি করে অবশ্যই টাকার ক্ষেত্রে, কিন্তু নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া দে আর দ্য হাইয়েস্ট, মানে সর্বোচ্চ তারা ইনকাম বেশি করে থাকে আওয়ারলি যদি বলি। আর এক্সরেতে তারা ফ্রেশলি গ্র্যাজুয়েট এক্সরে তারা মেক করে মোর দ্যান 85 to 90 মোর দ্যান। আর হচ্ছে যদি আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকে কয়েক বছর পরে, সেটা বেড়ে আরো মানে 1 লাখের উপরে চলে যায়। সাথে নিশাদ ভাইয়ের সাথে আমি অ্যাড করতে চাই যে ওভারটাইমের বিষয়টা থাকে। ওভারটাইমের সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল টাইম অ্যান্ড হ্যাভ টু পে হয়। সাথে আবার আমাদের বিভিন্ন মডালিটিতে অন কলের একটা সার্ভিস আছে, আমি শিওর নিশাদ ভাইয়ের অন কল থাকে, আমারও অন কল থাকে। তো আমরা অন কলে যখন থাকি সেই ক্ষেত্রে এক্সট্রা বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমাদের বছরে এক্সট্রা আসে, যেটা কিনা আমাদের নট অ্যাকচুয়ালি যেতে হয় হসপিটালে, বাট আপনি ওইটুক সময়ের মধ্যে আমাদেরকে অ্যাভেলেবল থাকতে হবে। ধরেন আমি যদি আজকে সারা রাতের জন্য অনকলে থাকি, যদি এখানে কোনো এমার্জেন্সি পেশেন্ট আমাদের আসে বা যে অনকলে থাকুক না কেন, সেই ক্ষেত্রে যতটুকু সময় আমি যাবো ওইটুক তো ওভারটাইম পাবোই। আর ধরেন 13 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা যে কয় ঘন্টা আমি থাকবো, আমি যদি নাও যাই, দর্শক আমরা যদি নাও যাই, ঘরে বসে কিন্তু আমরা আমাদের আওয়ারের 75% পাবো। প্লাস আর একটা কথা আমি এখানে না বললেই নাই, যারা আমাদের ইয়াং ভাই বোনেরা আছেন, যারা এখনো মানে সংসার জীবনে প্রবেশ করেন নাই, যারা সিঙ্গেল আছেন, যাদের বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত নাই বা সংসারের যে একটা ইয়া থাকে ওইটা নাই, হ্যাঁ, তারা কিন্তু
কন্ট্রাক্টে এখন যে জব একটা অপরচুনিটি আছে, তারা কন্ট্রাক্ট বেইজে কাজে ঢুকতে পারেন। সেক্ষেত্রে 13 সপ্তাহের কন্ট্রাক্ট হতে পারে, 3 মাসের কন্ট্রাক্ট হতে পারে, এবং এই 3 মাস বা 13 সপ্তাহের যে কন্ট্রাক্টগুলো, সেখানে আপনি সাইন অন বোনাসও পেতে পারেন। আচ্ছা, তারপরে 3 মাসের এক্সরে, আমি যেহেতু এক্সরে কথাই বলি, এক্সরে, ক্যাট স্ক্যান, এমআরআই কন্ট্রাক্টে আপনি ইজিলি কন্ট্রাক্ট জব যদি করেন 13 সপ্তাহের জন্য, ইজিলি আপনারা 3,000 থেকে 3500 আপনারা সপ্তাহে মেক করতে পারবেন। আচ্ছা, মানে এই কন্ট্রাক্টের আন্ডারে কি থাকে, মানে এটা কি হাসপাতালে পে করতে হবে? হ্যাঁ, বিভিন্ন হসপিটাল আপনাকে একটা এজেন্সি থাকবে, এজেন্সি আপনাকে কন্ট্রাক্টে পাঠাবে XYZ এক্স অ্যামাউন্ট অফ এক্স হসপিটালে আপনি 3 সপ্তাহের জন্য কাজ করবেন, টানা স্টে করে 3 সপ্তাহের জন্য। আপনি যদি আউট অফ স্টেটে যান, সেক্ষেত্রে কন্ট্রাক্টের পরিমাণটা আরো বাড়ে, প্লাস আপনাকে স্টাইপেন্ড দেয়, ফুড স্টাইপেন্ড, আপনার খাওয়ার জন্য টাকা দিচ্ছে তারা এজেন্সি, আপনার কমিউনিটির জন্য টাকা দিচ্ছে তারা, আপনার থাকার জন্য টাকা দিচ্ছে তারা। তো প্রিটি মাচ আপনি অনেক কিছু পকেটে রাখতে পারবেন। এটা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আর কি বেশ একটা, মানে যাদের ফ্যামিলি আছে তারা চাইলেও কাজ করতে পারবে না, বিষয়টা কি অনেকটা সেরকম। এটা কি কন্ট্রাক্ট আমি একটু অ্যাড করে যদি একটু ডিসকারেজ করা হয়, যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়া 3 মাস, যাদের হাজবেন্ড ওয়াইফ যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, দে ক্যান ইজিলি ডু ইট। এটা আমি বলি একটু, এটা হয় কি, ফর এক্সাম্পল আমাকে নিউ ইয়র্কে আপস্টেট থেকে একটা হসপিটাল অফার করলো, ওদের একজন টেকনোলজি চলে গেছে, আমাকে 3 মাসের জন্য কন্ট্রাক্ট ওর হায়ার করলো, শুধু 3 মাস করবা, কোনো বেনিফিটস দিবে না, বাট একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি দিবে। তখন আমাকে কিন্তু ওখানে রিলোকেট করতে হবে ফর 3 মাস। যারা ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু খুব ইজি হয়ে যায়, তারা একটা হোটেল নিল, 3 মাস ওখানে এনজয় করলো। কিন্তু যারা ফ্যামিলি থাকে ওদের জন্য একটু টাফ হয়ে যায়, জি, আমি বুঝতে পেরেছি। আপনাদের কাছ থেকে অনেক তথ্য জানার আছে। দুজন অতিথির সঙ্গে থাকবেন, একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক কোথাও যাবেন না, দা ভিউজ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এখনই। বিরতির পর আমরা আবারও স্বাগত জানাচ্ছি। রেডিওলজি এবং নিউক্লিয়ার মেডিকেল টেকনোলজি নিয়ে কথা হচ্ছে। দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, আপনারাও জয়েন করতে পারেন। দর্শক, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, TVN24 ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, যে কোনো পদ্ধতিতে জয়েন করতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে আলোচনার বিষয়বস্তু সংক্রান্ত, প্রশ্নটিও করতে পারেন। আমরা আবারও আলোচনা শুরু করতে চাই। জেসিয়া অনেক কিছু বলছিলেন, মানে জবের বিষয়ে আমরা শুনছিলাম যে কিরকম অর্থ ইনকাম করা যায়, ফ্লেক্সিবিলিটি কেমন, সবকিছুই শুনছিলাম। একটু ওয়ার্ক প্রেশার সম্পর্কে শুনি, কাজের প্রেশার কেমন, কিংবা স্ট্রেসের জায়গাটা যদি বলতেন। যেহেতু আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন ধরনের পেশেন্ট আমাদের দেখতে হয়, এবং যারা ডিপেন্ড করে কোন সেক্টরে আমরা কাজ করছি, এক্সরে, সিটি, এমআরআই, ইন্টারভেনশনাল, প্রতিদিন মোটামুটি বেশ খানিকটা প্রেশার যায়। কিন্তু মানে গুড নিউজ এইটা যে যেহেতু আমাদের অনেক টেকনোলজি, যেহেতু হসপিটালে কাজ করি, যারা হসপিটালে কাজ করছি তাদের এমপ্লয়ের পরিমাণ প্রত্যেক শিফট ওয়াইজ যেহেতু কাজ হয়, সেহেতু মোটামুটি স্টাফ যদি থাকে এবং সবাই যদি সমানভাবে কাজটা আমরা যদি ভাগ করে নেই, তো খুব বেশি স্ট্রেসফুল না কিন্তু। এবং হ্যাঁ, খুব বেশি স্ট্রেসফুল না, এবং আমরা যে যার কাজটুকুই করে ফেলি, তো অতটা কাজের প্রেশার কিন্তু লাগে না। প্লাস আপনি যখন হসপিটালে কাজ করবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার নলেজটা অনেক বাড়ে ভার্সেস অন্যান্য ক্ষেত্র থেকে। সো কাজের ক্ষেত্রে ভেরি ফ্লেক্সিবল। অ্যান্ড আপনি যাদের বাচ্চা আছে, আমি স্পেশালি একজন মাদার, বাচ্চা নিয়ে যদি আপনি মনে করেন যে এই শিফটে আপনি কাজ করতে পারছেন না, আপনার সন্তান স্কুলে যাচ্ছে, ডে কেয়ারে যাচ্ছে, আপনি সেক্ষেত্রে অন্য শিফট কাজ করতে পারেন, সেকেন্ড শিফটে। সো ইটস ভেরি ফ্লেক্সিবল, আপনি যেভাবে আপনার সুবিধা হয়। প্লাস আপনি মনে করছেন যে আপনি মানডে টু ফ্রাইডে কাজ করতে পারবেন না, আপনি উইকেন্ডেও আপনি কাজ করতে পারেন, যেহেতু আপনার পার্টনার যদি ঘরটা সামলাতে পারে। বা যারা আমাদের, যেহেতু আমি ম্যারিড, আমার একটা বাবু আছে, সো এই ক্ষেত্রে ভেরি ফ্লেক্সিবল এবং শিফটিং ওয়াইজ ইজ ভেরি ভেরি গুড। জি, আপনি কিছু যোগ করতে চান ইরফান এই বিষয়ে? যদি আমি স্পেসিফিকলি বলতে চাই, নিউক্লিয়ার মেডিসিন স্ট্রেস লেভেল আমার মনে হয় খুবই কম। কারণ ঝুঁকি আছে কিনা এই কাজে? ঝুঁকি নাই। ঝুঁকি বলতে আমরা একটা রেডিয়েশন ব্যাচ ইউজ করি, যার মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি প্রতি মাসে মনিটর করি আমরা কি পরিমাণ এক্সপোজার হচ্ছে, যেটা খুবই মিনিমাম। এই এক্সপোজারটা আমি তুলনা করতে পারি, আমরা যদি বিচে যাই সামারে যে পরিমাণ এক্সপোজার হই, সেম থিং, এর চেয়ে বেশি কিছু না। ঝুঁকি পরিমাণ নাই বললে কোনো প্রিকশন নিতে হয়
হয় কিংবা এমন কিছু করতে হয় এটার জন্য জাস্ট extra কোনো বেসিক care কিংবা এলআরআর maintenance? মেডিকেলে যারা আছে তারা বুঝতে পারবেন একটা এলআরআর এস লো এস রিজিওনাল লেভেল অ্যাচিভেবল একটু আমি আরেকটু সতর্কতা নিলেই অ্যাড হবে। করতে চাই, যেমন বাংলাদেশ থেকে যখন আমি প্রথম রেডিওলজিতে ঢুকি, অনেকেই বলেছে যে ও রেডিওলজি মানে রেডিয়েশন এবং প্রচন্ড পরিমাণে রেডিয়েশনে তোমরা বার্ন হয়ে যাবা, তোমরা like that. তোমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি, এবং সবার প্রথম ধারণা এটা আসে যে রেডিয়েশন মানেই ক্যান্সার। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা যারা এটা রেডিয়েশন নিয়ে এরকম- প্রতিদিন কাজ করছি, আমাদের কিন্তু এক ধরনের প্রোটেকশন থাকে, ওটাকে বলে লেড শিল্ড। আমরা লেড একটা জ্যাকেটের মতো থাকে যেটা সামনে পিছনে আমাদের কভার করে রাখে, যে এক্সট্রা রেডিয়েশনের যে এক্সপোজটা সেটা আমরা হয় না। এটা- প্লাস রেডিয়েশনের যে ভুল ধারণাটা, এটা অনলি 6 মিটার পর্যন্ত, 6 ফিট পর্যন্ত এটা হয়। তো আপনি যদি 6 ফিটের একটু দূরে থাকেন বা 6 ফিটের দূরে থাকেন, আপনার এক্সপোজারটা আপনি পাচ্ছেন না। এবং নিশাদ ভাই যেটা বললো যে আমাদের একটা ডোসিমিটার থাকে যেটা আমরা গলার এখানে পরে থাকি, ওইটা ক্যাচ করে যে কতটুকু মানে ছিটে ফোটা রেডিয়েশনও যদি আমাদের গায়ে লাগে ওইটা রিড করে, এবং এভরি মান্থে আমাদের ওটা চেঞ্জ করতে হয়। এবং খুবই সামান্য আসে, যেটা আপনি অ্যাজ হি সেড যে যদি বিচে আপনি যান একদিন, যদি সানবাথে বসে থাকেন, যে পরিমাণ রেডিয়েশন আপনি গেইন করবেন ওইটা একটা সেম চেস্ট অ্যাকশনটা আপনি সে সেম রেডিয়েশনটা নিচ্ছেন। সো এটা একেবারেই ভ্রান্ত ধারণা যে যারা রেডিয়েশনে কাজ করে তাদের মনে হয় রেডিয়েশন এক্সপোজারটা বেশি হচ্ছে। রিস্কের হ্যাঁ, risk এটা টা এরকম খুবই ভাবে minimum। বলতে পারেন, কোন কেউ যদি একটা সিটি স্ক্যান করে কোন একটা পেশেন্ট যে পরিমাণ রেডিয়েশন এক্সপোজ করে, একজন টেকনোলজিস্ট তার সারা জীবনের ক্যারিয়ার অত পরিমাণ রেডিয়েশন এক্সপোজ করে না। আচ্ছা, তাহলে এটা তো এত মিনিমাম, খুবই minimum, খুবই right? কম। জি, আরো একটা বিষয় একটু জানবো। আপনি বলছিলেন যে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম। আমি একটু জেসি আপনার কাছ থেকে শুনবো। বাংলাদেশিদের সংখ্যা কম, তারপরেও যেটুকু আছে, আপনি যেটা একজন নারীদের সংখ্যাটা আসলে কেমন? এখন বাংলাদেশি মানে নারীদের আগ্রহের জায়গাটা তৈরি হচ্ছে কিনা এই সেক্টরে? বাংলাদেশি হিসেবে আমরা তো কম, আমাদের পুরুষ টেকনোলজিস্টের সংখ্যা যতখানি, তার মনে হয় 1/4 মনে হয় আমরা নারী, বা তার থেকেও কম হতে পারে যে আমরা নারী রেডিওলজি সেক্টরে আছি আমরা। বা এটা হতে পারে একটা ভ্রান্ত ধারণা, ওই যে বললাম যে মেয়ে মানুষ পরবর্তীতে এত রেডিয়েশন হবে বাচ্চার ধারণ ক্ষমতাটা হয়তো কমে আসতে পারে। তারপরে রেডিয়েশনে থাকা মানেই শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শুরু হয়ে যাবে। এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে যে একজন নারী যখন প্রেগন্যান্ট হবে তখন তিনি কাজ করতে পারবেন না? না না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনি যখন নারী যখন প্রেগনেন্ট হবে তখন তাকে এক্সট্রা শিল্ড দেওয়া হয়, যেমন জ্যাকেটের মতো পরতে হয়, এপ্রনের মতো পরতে হয়, সেটা এক্সট্রা পরে নিতে হয়। প্লাস আরো প্রিকশন হিসেবে তার 2টা ডোসিমিটার দেওয়া হয় তাকে। কিন্তু কোনো রিস্ক নাই। এবং আমার নিজে একটা সন্তান হয়েছে, আমার অন্যান্য অনেক কলিগ আছে তাদের ট্রিপলেট যমজ বাচ্চা হয়েছে, তো বাচ্চার ব্যাপারে কোনো সমস্যা নেই, তারা একবারে শেষ পর্যন্ত ডেলিভারির আগ পর্যন্ত তারা কাজ করতে পারেন। প্লাস এইটা একটা ভালো, আপনি যদি কাজ করতে পারেন ডেলিভারির আগ পর্যন্ত, আপনার বডি মুভমেন্ট হচ্ছে, আপনার সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য খুবই এটা সহায়ক, যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন। নারী বান্ধব একটা সেক্টর আমরা বলতেই পারি। একটু আপনার কাছ থেকে জানবো যে একদম বেসিক ভাবে যদি জানতে চাই, কাদের জন্য এই প্রোগ্রামটা করা উচিত বলে আপনি মনে করেন? এই প্রশ্নটা আমি আপনার থেকে অনেকক্ষণ ধরে আশা করতেছিলাম। এটার জন্য আসলে বিশেষ করে এখানে আসা, দুই টাইপের স্টুডেন্টের জন্য আমি এই ধরনের প্রোগ্রামগুলো রিকমেন্ড করব। বাংলাদেশ থেকে আমরা যখন আসি, হয়তোবা কেউ ইন্টারমিডিয়েট পাস করে আসছে, কারো হয়তোবা ব্যাচেলর কমপ্লিট করা আছে, তারা চিন্তা করে এখানে তো আসছি, এখন কি করা যায়, 2-3 বছরের মধ্যে যদি একটু তাড়াতাড়ি ক্যারিয়ারটা বিল্ড আপ করে ফেলতে পারতাম। এটাই হলো সেটা। আপনি যখনই বাংলাদেশে যদি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসেন, লেটস আপনি ব্যাচেলর করে আসছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর কি, আপনি কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে এই প্রোগ্রামটা শেষ করে আপনি একটা প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। আবার আরেক শ্রেণীর স্টুডেন্ট হলো যারা এই দেশে মেন স্ট্রিমে যারা হাই স্কুল কমপ্লিট করে, অনেকে হয়তো হাই স্কুল ড্রপ আপ করে ফেলে, অথবা 7-8 বছরে অত কন্টিনিউ করতে চায় না, ওদের জন্য এটা হলো বেস্ট অপশন। 3 থেকে 4 বছরের মধ্যে ওরা ফুল ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারে। একটা কলেজ ডিগ্রি হয়ে গেল, একটা 100% বলতে গেলে জব অপরচুনিটি আছে, এই টাইপের একটা জবের জন্য আপনি রেডি, আপনি মার্কেটেবল। এবং হেলথ কেয়ার সেক্টরটা হলো সব
এমন একটা সেক্টর যেটা কখনো ডাউনগ্রেড হয় না, খুবই কম। অন্যান্য সেক্টর আপনি যে কোনো সেক্টর বলেন আপস এন্ড ডাউন থাকে, আইটি বলেন, বিজনেস বলেন, এখন এআই এসে তো আরো সমস্যা, কিন্তু হেলথ কেয়ার হলো একদম আনটিল এন্ড এটা থাকবেই। এর ক্ষেত্রে সব সময় আমরা অ্যাপ্রিশিয়েট করি যারা নতুন ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় এই প্রোগ্রামটা করার জন্য। পড়াশোনার প্রেশার কেমন? পড়াশোনা কি অনেক কঠিন কিনা? এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথায় থাকবে। আমি মনে করি না। যারা বাংলাদেশে ব্যাচেলর করতে পারছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, তাদের জন্য ইটস এ পিস অফ কেক আমি মনে করি। আবার একটা জিনিস দেখা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে, যে বাংলাদেশে অনেকে কিন্তু আর্টস কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই দেশে আইটি কিংবা টেকনোলজিতে পড়ছে, তাদেরকে কিন্তু একটা হিউজ প্রেশার নিতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি কেউ আর্টস কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এইখানে এসে যদি রেডিওলজি কিংবা যদি নিউক্লিয়ার মেডিসিনে পড়তে চায়, সেই ক্ষেত্রে কি আসলে তাকে খুব বেশি প্রেশার নিতে হবে কিনা, খুব কঠিন কিংবা চাপ হবে কিনা? প্রশ্নটা আমার সাথে ম্যাচ হয়েছে। আমি বাংলাদেশে এসএসসি তে ছিলাম সায়েন্সে, আচ্ছা, ইন্টারমিডিয়েটে কমার্সে চলে গেছিলাম, তারপর মাঝখানে 2 বছর স্টাডি গ্যাপ ছিল। আমি সায়েন্সে যা পড়ছি, বাংলাদেশে এসএসসিতে সায়েন্স অত বেশি স্ট্রং না, যা পড়ছি সব ভুলে গেছি। এখানে একদম বলতে গেলে আমি ব্র্যান্ড নিউ শুরু করছি আমার ক্যারিয়ারটা। আমি করছি কি, যখন কলেজে গেছি না, তখন আমি মনে করছি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনে যাওয়ার জায়গা নেই। আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। স্টাডি হার্ড করলে 1-2 সেমিস্টার যদি আপনি হার্ড স্টাডি করতে পারেন, রেস্ট অফ দ্য সেমিস্টার আপনার কাছে কিছুই মনে হবে না, আপনি ইজিলি পারবেন, ইজিলি করা সম্ভব হবে। জি জেসি, আপনি কি একমত? অবশ্যই, কারণ কি আমিও কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এবং আসার পরে প্রথম কয়েকটা ক্লাস একটু তো কষ্ট করতেই হবে, যেহেতু আমাদের বায়োলজি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সো প্রথম কয়েকটা ক্লাস যদি আপনি কোনোভাবে উতরে যেতে পারেন, তারপরে বাকি জার্নিটা মোটামুটি ইজি। কিন্তু এখানে বাংলাদেশের তুলনায় এখানের পড়াশোনাটা তো খুব স্ট্রাকচার ওয়ে, এবং খুবই মানে মানে আমি বলবো বাংলাদেশের থেকে এখানে পড়াশোনাটা ইজি, বেশি ইজি, অনেক ইজি। তো সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আপনারা অনার্স মাস্টার্স করে আসছেন, তারা খুব সহজভাবেই এখানে একেবারে চোখ বন্ধ করে আপনারা করে ফেলতে পারবেন। বিশ্বাস করেন, বাংলাদেশে পড়া অনেক কঠিন, এখানে পড়া অনেক সহজ। ইভেন বাংলাদেশে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসে নাই, হয়তো বা প্রথম সেমিস্টার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে চলে আসছে, ওরাও কিন্তু এখানে 3 থেকে 4 বছরের মধ্যে, যদি ব্যাচেলর করতে চায় সেই ক্ষেত্রে 4 বছর লাগতে পারে, যদি কমিউনিটি কলেজের মাধ্যমে এই প্রোগ্রামটা করতে চায় 2-3 থেকে 3 বছরের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। অ্যাড করতে চাই, যারা বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে এসেছে, অল দে হ্যাভ টু ডু, এখানে এসে একটা জিইডির ইভ্যালুয়েশন করতে হবে। ইন্টারমিডিয়েটের কাগজটা জিইডির, যেহেতু এখানে জিইডির ইকুইভ্যালেন্ট দেয় তারা, যদি আপনি কাগজটা ইভ্যালুয়েশন করায় যে কোনো সিটি কলেজ, আই মিন কিউনির আন্ডারে বা সুনির আন্ডারে যান, সেক্ষেত্রে আপনারা একেবারে জিইডি আপনার মেইনলি হচ্ছে রিকোয়ারমেন্ট। জিইডি দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন অ্যাসোসিয়েট প্রোগ্রামে। সেক্ষেত্রে আপনাকে কিছু প্রি রিকোয়ারমেন্টস করতে হবে, যেহেতু আপনি এক ধাক্কায় তো উপরে উঠতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কিছু ক্লাস নিতে হবে, যেটা প্রি রিকোয়ারমেন্টস বলে। ক্লাস করে দেন আপনি সরাসরি অ্যাসোসিয়েট প্রোগ্রামে, যেটা রেডিওলজির একটা ছক বাঁধা প্রোগ্রাম আছে 2 বছরের, একবারে টানা, ওদের একটা স্ট্রাকচার্ড করা আছে। তো একবারে এটা জিইডি শেষ করে প্রি রিকোয়ারমেন্টস কয়েকটা ক্লাস নিয়ে একবার ওই 2 বছরের কোর্সের মধ্যে ঢুকে অ্যাসোসিয়েট শেষ করে ফেলবেন। তো মেইনলি আপনাদের বাংলাদেশ থেকে যারা করে আসছেন ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরা এসে যদি জিইডি করে 3 বছর হাইয়েস্ট, বা একেবারে ম্যাক্সিমাম 4 বছর, একেবারে যদি আপনি হেলে দুলেও যান তার মধ্যেও 4 বছর আপনি শেষ করে পরের দিনই কাজে ঢুকে আপনি সুন্দর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। এটাই আমি বারবার বলতেছিলাম, 2 থেকে 3 বছর অথবা 4 বছর কেন অ্যাসোসিয়েট কমপ্লিট করতে। অ্যাসোসিয়েট ডিগ্রি কিন্তু 2 বছর কনসিডার করে, কিন্তু এগুলো হলো স্পেশালাইজড কিছু প্রোগ্রাম, নার্সিং, রেডিওলজি, নিউক্লিয়ার মেডিসিন, এগুলো স্পেশাল প্রোগ্রাম। এই প্রোগ্রামে ইন করার আগে আপনাকে কিছু কলেজ ক্রেডিট কমপ্লিট করতে হয়, যেমন আপনি রেডিওলজিতে ধরতে অ্যানাটমি, ফিজিওলজি পার্ট 1, পার্ট 2, কিছু ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস করতে হয়। এগুলো কেউ 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারে, আবার কারো 2 বছর লাগে, ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপর। আর প্রোগ্রাম ইটসেলফ 2 ইয়ার্স, নিউক্লিয়ার মেডিসিন বলেন আর রেডিওলজি বলেন, প্রোগ্রাম ইটসেলফ 2 ইয়ার্স। আপনি যদি স্টুডেন্ট মোটামুটি মানের ভালো হন 3 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ মুহূর্তে এসে আসলে দুজনের কাছ থেকে একটু মন্তব্য শুনবো, বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে যারা এই সেক্টরে কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই কোনো পরামর্শ দিবেন। জেসিয়া গেইন জলি, আপনার কাছ থেকে শুনি আগে, কি পরামর্শ থাকবে? যেহেতু অপরচুনিটির দেশ, আমরা এই দেশে অনেক স্বপ্ন নিয়ে আসছি,
এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য যদি আপনি 2 বছর বা 3 বছর জীবনের ইনভেস্ট করেন এবং পড়াশোনাটা করেন, এবং আমাদের সবার লক্ষ্য থাকে কি একটা সাকসেসফুল জায়গায় পৌঁছানো। আর আমরা যদি নির্ধারণ করতে পারি যে আমি কোন জায়গায় পৌঁছাতে চাই, এবং এইটা নির্ধারণ করাটাই কিন্তু অর্ধেক, মানে এইটা যদি আপনি বেছে নিতে পারেন যে আপনি কোথায় যেতে চান, অর্ধেক কাজ কিন্তু সেখানেই আপনার সলভড। তো বাকি অর্ধেক কাজটুকু জাস্ট হার্ডওয়ার্ক, স্টাডি অ্যান্ড রেডিওলজি এমন একটা ফিল্ড যেখানে আপনারা অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা জীবন, আপনার বাকি জীবনটা আপনার খুব ভালোভাবে পরিবার নিয়ে কাটবে, এবং খুবই একটা কি বলবো সাকসেসফুল ক্যারিয়ার হিসেবে আপনারা, এবং কমিউনিটিতেও আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন, সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবেন। সো রেডিওলজি ইজ এ বেস্ট ক্যারিয়ার, সো থিঙ্ক অ্যাবাউট ইট। ইরফান নিশাত, আপনার মন্তব্য শোনার আগে আমি সোশ্যাল মিডিয়াতে অনেকের কমেন্ট পাচ্ছি, তারা আপনাদের অ্যাড্রেস জানতে চান। আপনারা যেহেতু বলছিলেন যে আপনারা এটা প্রচার করতে চান কিংবা বাংলাদেশি কমিউনিটিকে আসলে আগ্রহী করতে চান, সেই ক্ষেত্রে কারো যদি পরামর্শের দরকার হয়, আপনাদের কোনো সংগঠন, কোনো অ্যাসোসিয়েশন বা যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা? আপনারা আমাকে সবসময় মেসেজ দিতে পারেন। মেসেজ দেওয়ার পর আমি সময় হলে আপনাকে কল ব্যাক করবো। আমার ফোন নাম্বারটা আপনি রাখতে পারেন 347-774-6700। আমি নিউক্লিয়ার মেডিসিন রিলেটেড যে কোনো ধরনের হেল্প করার জন্য আমি আপনাদেরকে জন্য সবসময় বলতে পারেন অ্যাভেলেবেল আছি। আপু যদি রেডিওলজি সব থেকে বড় ভালো হয় যে যারা ইন্টারেস্টেড এবং যারা মোর ইনফরমেশন চাচ্ছেন যে কিভাবে শুরু করব, কোন কোন কলেজ প্রোভাইড করছে বা কোন কোন হসপিটাল বেস প্রোগ্রাম আছে যেখানে যেসব হসপিটালে আপনি কাজও করতে পারবেন, প্লাস তারা আপনাকে শিখাবে, পড়াশোনা করাবেন, পড়াশোনার সুযোগ করে দিবে। এবং এই সংক্রান্ত আরও যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে, আমাদের একটা গ্রুপ আছে, বাংলাদেশি আমেরিকান রেডিওলজি টেকনোলজিস্ট, BART। ফেসবুকে যদি আপনারা যান এবং এই গ্রুপে যদি অ্যাড হন, এবং সেক্ষেত্রে আমাদের অনেক টেকনোলজিস্ট ভাই বোনেরা আছি, আমরা ওখানে বিভিন্ন সেক্টরের ভাই বোনেরা আছি। আমরা যদি আমি কোনো সেক্টর যেমন নিউক্লিয়ার মেডিসিন যদি আমি নাও জানি, সেক্ষেত্রে নিশাত ভাইয়া হেল্প করতে পারবে। আমাদের অনেক সেক্টর ভাই বোনেরা আছে সেক্ষেত্রে আপনারা আরো বেশি ইনফরমেশন পেতে পারেন, এবং আমরা আপনাদেরকে একেবারে প্রথম থেকে কিভাবে জার্নিটা আরো ইজি করা যায় আপনাদেরকে, ইভেন পড়াশোনা রিলেটেড সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। সো বাংলাদেশি আমেরিকান রেডিওলজি টেকনোলজিস্ট, BART একটা গ্রুপ আছে, আপনারা সেটা ফলো করতে পারেন এবং মেসেজ দিতে পারেন। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইরফান নিশাত, খুব সংক্ষেপে একটু শুনবো যদি কোনো পরামর্শ থাকে। অবশ্যই আমি মনে করি আমাদের যখন এই দেশে আসি, প্রথম একদম শুরুতে আর কি, আমাদের কেউ হেল্প করার থাকে না। হয়তোবা একজন বললো তুমি ডাঙ্কিন ডোনার্সে কাজ করো, সাবওয়ে রেস্টুরেন্টে, যে কোনো একটা ফেক, ওখানে আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই। কারণ কি আমরা অনেক সময় কমিউনিকেশন গ্যাপ। আমি নিজের ক্ষেত্রে আমার একজন ছিল, রুমমেট ছিল, ইসরাবিল, আমি নাম না বললে নয়, উনি রেডিওলজি টেকনোলজি প্রোগ্রামটা করছিল, ওনার দেখা দেখি কিন্তু আমি গেছি। আজকে আমরা এখানে আসছি যাতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি ভবিষ্যতে, যাতে কেউ আফসোস করতে না হয় কেন আমরা এই ধরনের ইনফরমেশন পেলাম না। আমরা এখানে আসছি ইনফরমেশনটা দেওয়ার জন্য। আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন। জলি আপু যেটা বলেছিল, BART আমাদের বাংলাদেশি আমেরিকান রেডিওলজি টেকনোলজিস্ট, আপনার সবসময় আমরা আপনাদেরকে হেল্প করার জন্য মুখিয়ে আছি। আর আমরা বিশেষ করে এখানে আসা, আমাদের সময় নিয়ে আসার উদ্দেশ্য হলো বাংলাদেশি কমিউনিটিকে একটু হেল্প করা, যাতে ওরা ইনফরমেশন গ্যাপটা না থাকে। আমরা চাই না কেউ আফসোস করে বলুক আমরা যদি জানতাম আগে, এই জিনিসটা আমরা চাই না। অসংখ্য ধন্যবাদ জলি, ইরফান নিশাত, দুজনকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপু। টিভিএন এর সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ। দর্শক ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।